হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আলোচনা করব যে আইপিএলে 10টা ফ্র্যাঞ্চাইজ আইপিএল মেগা অকশনের আগে তারা কোন প্লেয়ারগুলোকে রিটেন করবে 100%। যে বড় বড় সোর্স থেকে যে রিপোর্টগুলো আসে, তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে, যে কোন প্লেয়ারগুলো তারা মেগা অকশনের আগে ধরে রাখবে আর কোন প্লেয়ারের উপরে তারা আরটিএম কার্ড ইউজ করবে, কোন প্লেয়ার বড় বড় প্লেয়ারগুলো রিলিজ করে সেই সব প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, A to Z কিন্তু এই 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে আজ আপডেট তো দেব। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা এখনও যারা দেখছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে। তো আর দেরি না করে আজ যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস আইপিএল 2025 মেগা অকশনের আগে কোন 5 থেকে 6টা প্লেয়ারকে তারা রিটেন করবে, কোন প্লেয়ারকে তারা রিলিজ করে মেগা অকশন থেকে আরটিএম কার্ড ইউজ করে বাইব্যাক করবে। নাম্বার 1 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে 100%, তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে, তাদের ক্যাপ্টেন ঋষভ পান্তকে তারা কিন্তু নাম্বার 1 রিটেনশন কিন্তু করতে চলেছে, অর্থাৎ 18 কোটি টাকা ব্র্যাকেটে কিন্তু ঋষভ পান্তকে কিন্তু রিটেন করতে চলেছে। ঋষভ পান্তকে কিন্তু 100% তারা রিটেন করবে, রিলিজ করবে না। ঋষভ পান্তের সঙ্গে কিন্তু তাদের যে ওনার পার্থ জিন্দাল কিন্তু অন্তত 2 সপ্তাহ আগেই কিন্তু এই নিয়ে কিন্তু কথাবার্তা হয়ে গিয়েছে। তো নাম্বার 1 ঋষভ পান্তকে তারা 18 কোটি টাকা ব্র্যাকেটে কিন্তু রিটেন করতে চলেছে। আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। হ্যাঁ বন্ধুরা, যে অক্ষর প্যাটেল আমরা T20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে যে অক্ষর প্যাটেল ব্যাট বল দুটি কিন্তু ভালো কন্ট্রোভার্সি দিয়েছিল, সেই অক্ষর প্যাটেল। আর এমনকি দিল্লি ক্যাপিটালস কিন্তু 4-5 বছর ধরে তাই কিন্তু রিটেন করে রেখে দিয়েছে, তাই কিন্তু ইনভেস্ট করে রেখে দিয়েছে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কিন্তু ঋষভ পান্ত অক্ষর প্যাটেলের একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গিয়েছে। তো অক্ষর প্যাটেলকে কিন্তু তারা কিন্তু কোনো দিন রিলিজ করবে না। অক্ষর প্যাটেলকে কিন্তু তারা নাম্বার 2 পজিশনে কিন্তু রিটেন করবে, অর্থাৎ 14 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু অক্ষর প্যাটেলকে তারা রিটেন করতে চলেছে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে চায়না ম্যান, অর্থাৎ কুলদীপ যাদব। এই কুলদীপ যাদবকেও কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটেন করতে চলেছে 11 কোটি টাকার স্লটে, ঠিক আছে। যেটা রিপোর্ট আসছে, কুলদীপ যাদবকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটেন করতে চলেছে 11 কোটি টাকার মধ্যে। এই 3টে ক্যাপ প্লেয়ার তারা রিটেন করবে। ঋষভ পান্ত 18 কোটি টাকায়, অক্ষর প্যাটেল 14 কোটি টাকা আর কুলদীপ যাদবকে 11 কোটি টাকায়। এবার কিন্তু তারা একটা আনক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করবে, অর্থাৎ সেটা কে? অভিষেক পোরেল। হ্যাঁ বন্ধুরা, এই অভিষেক পোরেলকে কিন্তু 100% কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু রিটার্ন করবে, কারণ অভিষেক পোরেলকে কিন্তু গ্রুম করেছে, তাকে কিন্তু তৈরি করেছে কিন্তু দিল্লি ক্যাপিটালস। এই 2 বছর কিন্তু যে সৌরভ গাঙ্গুলি, তাদের যে ক্রিকেট অফ ডাইরেক্টর, সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু এই অভিষেক পোরেলকে কিন্তু নিয়ে এসেছিল। আর অভিষেক পোরেলকে কিন্তু তারা কিন্তু নেক্সট সিজন কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু সুযোগ দিয়েছিল, প্রায় ম্যাচে। আর অভিষেক পোরেল সে ওপেনার করতে পারে, ফিনিশ করতে পারে এবং সে কিন্তু ভালো উইকেট কিপিংও করতে পারে। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু সে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ করেনি, ওই জন্য তাকে আনক্যাপ প্লেয়ার্সে কিন্তু রিটেন করলে মাত্র 4 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে রিটেন করতে পারবে। আর অভিষেক পোরেলকে যদি মেগা অকশন ছেড়ে দেয়, তার পিছনে কিন্তু 5-6 কোটি টাকা কিন্তু আরামসে কিন্তু বিট করবে। তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার্স হিসেবে তারা কিন্তু অভিষেক পোরেলকে 4 কোটি টাকা রিটেন করবে। আর এই 4টে প্লেয়ারকে কিন্তু তারা অকশনের আগে ধরে রাখবে। আর সব প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। রিলিজ করে কিন্তু তারা কিন্তু এই ট্রিস্টান স্টাফকে কিন্তু তারা কিন্তু উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। দেখো, যদি তারা ট্রিস্টান স্টাফকে তারা রিটার্ন করে, তাহলে কিন্তু তাকে 14 কোটি টাকা বা 18 কোটি টাকা কিন্তু ম্যাক্সিমাম তাকে দিতে হবে, বা 11 কোটি টাকা। তো ট্রিস্টান আলোচনা করব পাঞ্জাব কিংস, অর্থাৎ পিচি জেন্টারের টিম। পাঞ্জাব কিংস কোন প্লেয়ারগুলোকে রিটেন করতে চলেছে আর কোন প্লেয়ারগুলোকে তারা উপরে আরটিএম কার্ড ইউজ করবে আর কোন প্লেয়ারকে বড় বড় প্লেয়ার তারা রিলিজ করতে চলেছে। তো রিপোর্ট অনুযায়ী 10টা আইপিএল টিমের মধ্যে যদি কোনো একটা টিম থাকে যে শুধুমাত্র 2টো আনক্যাপ প্লেয়ার্সকে রিটেন করে আর সব প্লেয়ারকে ছেড়ে দেবে, সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট সোর্স থেকে যে বড় আপডেট আসে, যে রিকি পন্টিং তাদের হেড কোচ, সেই রিকি পন্টিং কিন্তু পুরো ফ্রেশ টিম বিল্ড করতে চায়, অর্থাৎ নতুন স্কোয়াড কিন্তু বিল্ড করতে চায় পাঞ্জাব কিংসের যে হেড কোচ রিকি পন্টিং। তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু মেগা অকশনের আগে কিন্তু 2টো আনক্যাপ প্লেয়ার্সকে তারা রিটেন করতে চায় আর সব প্লেয়ারের উপরে রিলিজ করে কিন্তু তাদের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। এবারও কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু সব থেকে বেশি পার্স নিয়েই কিন্তু মেগা অকশনে আসবে রিপোর্ট অনুযায়ী। তো রিপোর্ট অনুযায়ী তারা যে 2টো প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার্স রিটেন করতে পারবে, সেটা হচ্ছে নাম্বার 1 যে প্লেয়ারটা সেটা হচ্ছে হারপ্রীত ব্রা।
হ্যাঁ বন্ধুরা, এই হারপ্রীত ব্রাকে সে কিন্তু এই পাঞ্জাব কিংসেরই ছেলে, আর পাঞ্জাব কিংস কিন্তু তাকে কিন্তু 3 থেকে 4 বছর কিন্তু তাকে কিন্তু রিটেন করে রেখেছে। আর এই হারপ্রীত ব্রা সে কিন্তু ব্যাটও করতে পারে, আর সে কিন্তু স্পিনার ভালো বলও করতে পারে। তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু হারপ্রীত ব্রাকে কিন্তু ফার্স্ট আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করবে। আর দ্বিতীয় যে প্লেয়ার, যে আনক্যাপ প্লেয়ার হিসেবে যে প্লেয়ারটাকে রিটেন করতে চলেছে সেটা হচ্ছে শশাঙ্ক সিং। যে শশাঙ্ক সিংকে আমরা নেক্সট সিজন দেখেছিলাম যে একাই কিন্তু 2 থেকে 3টে বড় ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছিল এই শশাঙ্ক সিং। 4-5 নম্বরে কিন্তু ব্যাট করে কিন্তু ভালো ভালো শট বা বড় বড় ছয় বা ভালো ভালো ম্যাচ ফিনিশ করতে পারে। তো এই দুটো প্লেয়ার কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেনি, ওই জন্য কিন্তু তারা কিন্তু এখনও আনক্যাপ প্লেয়ার। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু শশাঙ্ক সিং আর এই হারপ্রীত ব্রা এই দুটো প্লেয়ারকে তারা রিটেন করবে আনক্যাপ প্লেয়ার্স হিসেবে। আর কিন্তু তারা কিন্তু লিয়াম লিভিংস্টোন, তারপরে কাগিসো রাবাডা, তারপরে জনি বেস্টো, তারপরে আর্শদীপ সিং, এই আর্শদীপ সিংকে হয়তো মেবি তারা রিটেন করতে পারে। তবে রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টটা আছে তারা কিন্তু দুটো আনক্যাপ প্লেয়ার্সকে রিটেন করতে পারে। আর আর্শদীপ সিংকে নিয়ে কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু চিন্তা ভাবনা করছে যে তাকে রিটেন করবে 18 কোটি টাকা দিয়ে, না মেগা অকশানে তাকে রিলিজ করে তাকে হয়তো 15-16 কোটি টাকার মধ্যে তার উপরে আরটিএম কার্ড ইউজ করে 2 কোটি টাকা হয়তো সেভ করতে পারতো। এটা নিয়ে কিন্তু তারা কিন্তু পরামর্শ করছে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা দুটো প্লেয়ারকে রিটেন করতে পারে আনক্যাপ প্লেয়ার হিসেবে, আর সব প্লেয়ারকে রিলিজ করে কিন্তু তাদের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। এবার আলোচনা করবো যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস, অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার টিম। যে লখনৌ সুপার জায়েন্টস কোন কোন বড় প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে, কোন প্লেয়ারের উপরে তারা মেগা অকশনের আরটিএম কার্ড অর্থাৎ বাইব্যাক করতে চলেছে, আর কোন প্লেয়ারগুলোকে তারা রিটার্ন করতে চলেছে। তো এলএসজি লখনৌ সুপার জায়েন্টস কিন্তু তাদের ফার্স্ট রিটেনশন যে প্লেয়ারকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন কিন্তু না। যে প্লেয়ারটাকে তারা ফার্স্ট রিটার্ন করবে সেটা হচ্ছে নিকোলাস পুরান, যে এখন টি20 ফরম্যাটের কিন্তু মানে কিং বলতে গেলে চলে। তো সেই নিকোলাস পুরানকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। আর নিকোলাস পুরানকে কিন্তু তারা কিন্তু ফার্স্ট রিটার্ন করবে, অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু নিকোলাস পুরানকে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু রিটার্ন করবে। কেএল রাহুলকে যে রিপোর্টটা আসে, কেএল রাহুল কিন্তু মেবি কিন্তু মেগা অকশনে আসতে চলেছে। কেএল রাহুলকে কিন্তু তারা যে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্টস কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করবে না। যদি কেএল রাহুল অ্যাজ প্লেয়ার হিসেবে কন্টিনিউ করে লখনৌ সুপার জায়েন্টস, তাহলেই কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু কেএল রাহুলকে কিন্তু রিটার্ন করবে। আর তা না হলে কিন্তু 100% কিন্তু রিলিজ করবে। নাম্বার 1 নিকোলাস পুরানকে তারা রিটার্ন করবে 18 কোটি টাকায়। আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে 14 কোটি টাকার মধ্যে যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে মার্কাস স্টয়নিস। এই মার্কাস স্টয়নিসকে কিন্তু তারা কিন্তু 2022 সালে কিন্তু ড্রাফট উইন্ডোয় কিন্তু তাই কিন্তু নিয়েছিল। তো মার্কাস স্টয়নিসকে কিন্তু তারা কিন্তু অস্ট্রেলিয়ার এই তারকা কিন্তু তারা কিন্তু নাম্বার 2 রিটার্ন করবে, যা রিপোর্ট আসছে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে রবি বিষ্ণু। এই রবি বিষ্ণুকেও কিন্তু তারা কিন্তু নাম্বার 3 পজিশানে কিন্তু রিটার্ন করতে চলেছে, কারণ রবি বিষ্ণু কিন্তু তাদের দলে কিন্তু এই 3 বছর ধরে কন্টিনিউ করছে। আর রবি বিষ্ণু সে কিন্তু মারাত্মক স্পিনার বল করে, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খেলছে, সে কিন্তু ফিউচারে কিন্তু সে কিন্তু একটা বড় প্লেয়ার তৈরি হবে। তো ওই জন্য রিপোর্ট অনুযায়ী কিন্তু এই 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করবে। আর তারা কিন্তু আর একটা প্লেয়ারের উপরে কিন্তু তাদের নজর আছে, সেটা হচ্ছে মায়াঙ্ক ইয়াদব। যদি মায়াঙ্ক ইয়াদব যে বাংলাদেশের সাথে যে ভারতের যে টি20 ফরম্যাটটা আছে, এই টি20 স্কোয়াডে কিন্তু মায়াঙ্ক ইয়াদবের কিন্তু নাম এসেছে। যদি মায়াঙ্ক ইয়াদব এই মানে বাংলাদেশের এই সিরিজে যদি ডেবিউ না করে, তাহলে কিন্তু তাই কিন্তু আনক্যাপ প্লেয়ার্সে কিন্তু রিটার্ন করতে পারবে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস মাত্র 4 কোটি টাকার। আর যদি বাংলাদেশ সিরিজে যদি এই মায়াঙ্ক ইয়াদব যদি ডেবিউ করে যায়, ক্যাপ হয়ে যায়, তাহলেই কিন্তু তাকে কিন্তু 11 কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে বা 14 কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে। তাহলে কিন্তু মায়াঙ্ক ইয়াদবকে কিন্তু এলএসজি কিন্তু রিলিজ করে অকশানে কিন্তু মায়াঙ্ক ইয়াদব কিন্তু 100% তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। আর মায়াঙ্ক ইয়াদব যদি অকশানে আসে, মায়াঙ্ক ইয়াদব যা ট্যালেন্টেড, প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু মায়াঙ্ক ইয়াদবকে নিয়ে কিন্তু চর্চায় আছে। মায়াঙ্ক ইয়াদবকে কিন্তু তারা কিন্তু নিজে কিন্তু ইন্টারেস্টিং। তো রিপোর্ট অনুযায়ী যদি মায়াঙ্ক ইয়াদব টি20 যে বাংলাদেশ সিরিজে যদি ডেবিউ না করে, ঠিক আছে, ডেবিউ না করে, তাহলে কিন্তু আনক্যাপ প্লেয়ার্স অর্থাৎ 4 কোটি টাকায় তারা রিটার্ন করে নেবে 100%। আর যদি সে ক্যাপ হয়ে যায় অর্থাৎ ডেবিউ করে যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু মেগা অকশন থেকে তাকে আরটিএম কার্ড ইউজ করবে। তো এই 3টে প্লেয়ার মেগা অকশনের আগে তারা রিটার্ন করবে, সেটা হচ্ছে নিকোলাস পুরান 18 কোটি টাকায়, নাম্বার 2 আছে মার্কাস স্টয়নিস 2 পজিশনে, সেটা 14 কোটি টাকায়। আর 11 কোটি টাকায় নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করছে রবি বিষ্ণু। তো এই 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করে প্রত্যেকটা প্লেয়ারকে তারা রিলিজ করবে। মেবি কিন্তু তারা কুনাল পান্ডের উপরে আরটিএম কার্ড ইউজ করতে পারে। তারপরে
মায়াঙ্ক যাদব যদি সে ক্যাপ হয়ে যায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেবিউ হয়ে যায়, তাহলে কিন্তু মায়াঙ্ক যাদবের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, ঠিক আছে। তো মেবি কিন্তু আর যদি এই তারা আর একটা আনক্যাপ প্লেয়ার তারা রিটেন করবে, আনক্যাপ প্লেয়ার হিসেবে, সেটা হচ্ছে তাদের যে স্কোয়াডে যে বড় বড় প্লেয়ার আছে, যেরকম ইয়াশ ঠাকুর, নামটা মনে আছে সঠিক বললাম কি তোমরা কমেন্টে লিখবে। ইয়েস ঠাকুর বলে যে একটা প্লেয়ার আছে, ইয়েস ঠাকুরকে তারা কিন্তু রিটার্ন করতে পারে আনকাপ প্লেয়ার হিসেবে, তারা কিন্তু এখনও ডেবিউ করেনি। তারপরে মহসিন খান, এই মহসিন খান বলে একটা প্লেয়ার আছে, এই মহসিন খানকেও কিন্তু তারা কিন্তু আনকাপ প্লেয়ার্সে রিটার্ন করতে পারে। এই কটা প্লেয়ারের মধ্যে কিন্তু যদি মায়াঙ্ক যাদব যদি ডেবিউ হয়ে যায় এই বাংলাদেশ সিরিজে, তাহলে কিন্তু তাকে কিন্তু ATM কার্ড ইউজ করবে তারা। তখন কিন্তু এই মহসিন খান, তারপরে ইয়াশ ঠাকুর, তারপরে এই দুটো তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে, কারণ এই লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু ভালো ভালো ট্যালেন্টেড ইয়াং কিন্তু ফাস্ট বলার আছে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা আনক্যাপ প্লেয়ার কিন্তু রিটার্ন করবে, সেটা এই মহসিন খান হতে পারে, ইয়াশ ঠাকুর হতে পারে, ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী। তো এই কটা প্লেয়ার কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে, আর এইসব প্লেয়ারের উপরে ATM কার্ড ইউজ করবে, আর এইসব বড় প্লেয়ার কিন্তু রিলিজ করবে। আর রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু KL রাহুলকে কিন্তু রিলিজ করতে চলেছে। KL রাহুলের সঙ্গে কিন্তু তারা কিন্তু আর কন্টিনিউ করবে না অ্যাজ ক্যাপ্টেন হিসেবে। যদি তারা রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবের মতন প্লেয়ার অকশন টেবিলে না পায়, তাহলে কিন্তু নিকলেস পুরানকে তারা কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চলেছে নেক্সট সিজন। এবার আলোচনা করবো যে টিমকে, সেটা হচ্ছে গুজরাট টাইটান, অর্থাৎ আশিস নেহারার টিম। যে CBC ক্যাপিটালের যে ওনার এই গুজরাট টাইটানের, সেই গুজরাট টাইটান কোন প্লেয়ারগুলোকে মেগা অপশনের আগে রিটার্ন করবে, আর কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে। তবে রিপোর্ট অনুযায়ী তারা প্রথম যে প্লেয়ারটাকে রিটার্ন করতে চায়, যে প্লেয়ারটার উপরে তারা রিটার্ন করবে, 18 কোটি টাকা খরচ করবে, সেই প্লেয়ারটা হচ্ছে আর কেমন, সেটা হচ্ছে শুভমান গিল। এই শুভমান গিলকে তারা 100% ফার্স্ট রিটার্নশানে কিন্তু তারা রিটার্ন করতে চলেছে, অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু শুভমান গিল কিন্তু রিটার্ন করবে। আর না, কারণ শুভমান গিল কিন্তু তাদের কিন্তু ক্যাপ্টেন, আর গুজরাট টাইটান কিন্তু শুভমান গিলকেই কিন্তু কন্টিনিউ ক্যাপ্টেন করবে। তার উপরেই কিন্তু তারা ইনভেস্ট করতে চায়, কারণ শুভমান গিল কিন্তু ফিউচার। যে KKR কিন্তু শুভমান গিলকে কিন্তু ছেড়ে কিন্তু সবথেকে বড় ভুল করেছে কিন্তু শুভমান গিলকে রিলিজ করে সেটা কিন্তু গুজরাট টাইটান কিন্তু কোনোদিনই চায় না তাকে কিন্তু রিলিজ করতে। তো রিপোর্ট অনুযায়ী নাম্বার 1 তাদের ক্যাপ্টেন শুভমান গিলকে রিটার্ন করবে, আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চায় সেটা হচ্ছে রাশিদ খান। তবে আমার মতে কিন্তু রাশিদ খানকে নাম্বার 1 রিটার্ন করা দরকার। রাশিদ খানকে 18 কোটি টাকা দেওয়া দরকার, কারণ রাশিদ খানকে 18 কোটি টাকা দিলে ঠিক আছে, কারণ রাশিদ খান যদি একবার অপশন আসে না, এমনি সে 18-19 কোটি টাকা এমনি তার পিছনে খরচ করবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ। আর শুভমান গিল কিন্তু সে কিন্তু নাম্বার 2-তে রিটার্ন করতে পারে। নাম্বার 1 হয়তো রাশিদ খান, এই 1 বা 2 এই দুটো প্লেয়ারের মধ্যেই কিন্তু করবে, রাশিদ খান আর শুভমান গিল। নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে, রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা আনকাপ প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে, সেটা হচ্ছে রাহুল তেবাটিয়া। এই রাহুল তেবাটিয়া এখনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেনি। তো এই রাহুল তেবাটিয়াকে কিন্তু তারা কিন্তু আনকাপ প্লেয়ার্সে কিন্তু রিটার্ন করতে চলেছে। আর মোহাম্মদ শামিকে কিন্তু নিয়ে কিন্তু 60-50% কিন্তু কল আছে। মোহাম্মদ শামি কিন্তু রিলিজ হতে পারে, কারণ গুজরাট টাইটান্সের কিছু ম্যানেজমেন্ট চায় যে মোহাম্মদ শামি তো সে বড় একটা ইনজুরি থেকে কিন্তু সার্জারি হয়েছে কিছুদিন আগে, সে কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ক্রিকেট থেকে কিন্তু সে কিন্তু এখন বাইরে আছে, ক্রিকেটের বাইরে আছে, ঠিক আছে। তো রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ শামির একটা এক্স ফ্যাক্টর, অর্থাৎ একটা বয়স হয়ে গিয়েছে। তো মোহাম্মদ শামির সঙ্গে কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করতে চাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু মোহাম্মদ শামিকে যে 11 কোটি টাকা স্লটে রিটার্ন করতে কিছু ফ্র্যাঞ্চাইজ চায়, আবার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজ কিন্তু তাকে রিলিজ করতে চায়। তো রিপোর্ট আসে যে 3টে প্লেয়ারকে তারা অকশনের আগে ধরে রাখবে, সেটা হচ্ছে 2টো ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার। এই 2টো ক্যাপ প্লেয়ার, একটা হচ্ছে শুভমান গিল আর একটা হচ্ছে রাশিদ খান, একটা 18 কোটি টাকা আর একটা 14 কোটি টাকায়। আর একটা আনক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে, সেটা হচ্ছে রাহুল তেবাটিয়া। আর সব প্লেয়ারকে তারা কিন্তু আর একটা প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে, সে আমার মনে ছিল না, মনে পড়লে এক্ষুনি। আর একটা প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে নাম্বার 3 স্লটে, অর্থাৎ 11 কোটি টাকা দিয়ে, সেটা হচ্ছে সাই সুদর্শন। হ্যাঁ বন্ধুরা, তারা প্রথম রিটার্ন চান শুভমান গিলকে করবে, নাম্বার 2 রিটার্ন চান রাশিদ খানকে করবে, আর নাম্বার 3 যে রিটার্ন চান তারা কনফার্ম করবে সেটা হচ্ছে সাই সুদর্শন। এই সাই সুদর্শন কিন্তু গুজরাট টাইটানে কিন্তু 3 বছরে কিন্তু কন্টিনিউ করছে। আর সাই সুদর্শন সে কিন্তু শুভমান গিলের সঙ্গে নাম্বার 2 একটা ভালো পার্টনারশিপ, ভালো কিন্তু সে কিন্তু কন্ট্রোভার্সি দেয় ব্যাটে, আর সে কিন্তু ভালো ব্যাটও করতে পারে। তো ওই জন্য কিন্তু এই সাই সুদর্শনকে তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। তবে 3টে ক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে, একটা হচ্ছে শুভমান গিল, একটা হচ্ছে রাশিদ খান, আর নাম্বার 3 আছে সাই সুদর্শন। আর একটা আনক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে, সেটা হচ্ছে রাহুল তেবাটিয়া।
সেই মোহাম্মদ শামিকে কিন্তু তারা কিন্তু এখন কিন্তু ইনভেস্ট করতে চায় না। আর মোহাম্মদ শামি কিন্তু 4 নম্বর পজিশনে তাকে রিটার্ন করতে চাইলে মোহাম্মদ শামি কিন্তু 18 কোটি টাকা দিতে হবে। ওই জন্য তারা, আর মোহাম্মদ শামি কিন্তু একটা এক্স ফ্যাক্টর, ওই জন্য মোহাম্মদ শামি কিন্তু তারা রিলিজ করতে পারে, হয়তো ATM কার্ড ইউজ করতে পারে মেগা অকশনে, ঠিক আছে। ডেভিড মিলারকেও কিন্তু তারা কিন্তু ATM কার্ড ইউজ করবে, ডেভিড মিলারকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিলিজ করে রিটার্ন করবে না। তো এই কটা প্লেয়ার কিন্তু গুজরাট টাইটান রিটার্ন করবে আর রিলিজ করবে, ঠিক আছে। এবার আলোচনা করবো যে টিমকে নিয়ে, সেটা আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ RCB অর্থাৎ বিরাট কোহলির টিম। সেটা অবভিয়াসলি আমরা জানি যে 100% নাম্বার 1 যদি একটা প্লেয়ার রিটার্ন করতে RCB, সেটা হচ্ছে বিরাট কোহলিকে তারা চোখ বন্ধ করে রিটার্ন করবে। বিরাট কোহলি মানে RCB, RCB মানে বিরাট কোহলি। নাম্বার 1 বিরাট কোহলিকে তারা রিটার্ন করবে 18 কোটি টাকা দিয়ে। নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে মিয়া ম্যাজিক অর্থাৎ মোহাম্মদ সিরাজ। যে মোহাম্মদ সিরাজ কিন্তু কন্টিনিউ কিন্তু ব্যাঙ্গালোর তাকে রিটার্ন করে রেখেছে। যে সময় ইউজি চায়ালকে রিলিজ করেছিল সেই সময়ে কিন্তু মোহাম্মদ সিরাজকে তারা কিন্তু রিটার্ন করে রেখেছে। আর মোহাম্মদ সিরাজ কিন্তু RCBর একটা ব্র্যান্ড, যেরকম বিরাট কোহলি তো ব্র্যান্ড সবাই জানি, সেরকম কিন্তু মোহাম্মদ সিরাজও কিন্তু RCBর সঙ্গে অনেক দিন থেকে জুড়ে আছে। তো নাম্বার 1 বিরাট কোহলি আর নাম্বার 2 14 কোটি টাকা দিয়ে কিন্তু মোহাম্মদ সিরাজকে তারা রিটার্ন করবে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা 100% রিটার্ন করবে সেটা হচ্ছে রাজত পাটিদার। এই 11 কোটি টাকা স্লটে কিন্তু রাজত পাটিদারকে তারা কিন্তু রিটার্ন করতে পারে, বা এই 11 কোটি টাকা স্লটে কিন্তু তারা কিন্তু ক্যামরন গ্রিনকেও রিটার্ন করতে পারে। এই দুটো প্লেয়ার অর্থাৎ রাজত পাটিদার আর ক্যামরন গ্রিন, এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু নাম্বার 3 স্লটে অর্থাৎ 11 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করবে। যদি তারা ক্যামরন গ্রিনকে রিটার্ন করে তাহলে কিন্তু রাজত পাটিদারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে রিপোর্ট অনুযায়ী। আর RCB একটা আনক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করবে, সেটা হচ্ছে হয় কে হতে পারে সেটা, হ্যাঁ লোমড়োর। এই লোমড়োর বলে একটা প্লেয়ার আছে RCBতে, তাকেও তার উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, ঠিক আছে। তো এই কটা প্লেয়ার কিন্তু RCB, তারপরে উইল জ্যাক্সের উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, ঠিক আছে। তো নাম্বার 1 বিরাট কোহলি, নাম্বার 2 যে প্লেয়ারটা সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, নাম্বার 3 হচ্ছে হয় ক্যামরন গ্রিন আর না হলে কিন্তু রাজত পাটিদার। আর তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে হয়তো লোমড়োরকে তারা রিটার্ন করতে পারে। আর দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, সেটা হচ্ছে উইল জ্যাক্স আর কিন্তু যে ক্যামরন গ্রিন বা রাজত পাটিদারের মধ্যে যে প্লেয়ারটা রিলিজ হবে সেই প্লেয়ারের উপরে তারা 100% কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। এই কোটা RCB কিন্তু রিটার্ন আর রিলিজ আর ATM কার্ড ইউজ করবে, এই কোটা প্লেয়ারের মধ্যে, যেটা বড় সোর্স থেকে যে রিপোর্টটা আসে। এবার আলোচনা করবো যে টিম কার্ড, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং এই মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কিন্তু এবার কিন্তু টিমকে নিয়ে কিন্তু রিটার্ন করা কিন্তু প্রচুর প্রবলেম। সব থেকে যে টিমকে নিয়ে বেশি প্রবলেম, যে দুটো IPL ফ্র্যাঞ্চাইজ টিম, এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আর KKR। এই দুটো প্লেয়ারে কিন্তু যে মানে এত বড় প্লেয়ার আছে না, যে কোন প্লেয়ারকে তারা রিটার্ন করবে আর কোন প্লেয়ারকে তারা রিলিজ করবে, তাদের কিন্তু এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। তাদের মধ্যে কিন্তু এখন থেকে কিন্তু প্রবলেম শুরু হয়ে যেতে, কোন প্লেয়ারকে রাখবে, কোন প্লেয়ারকে ছেড়ে দেবে, কোন প্লেয়ারের উপরে ATM কার্ড ইউজ করবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স যে প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে নাম্বার 1, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সব প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারে। সব প্লেয়ারই কিন্তু 18 কোটি টাকা, 16 কোটি টাকা, 14 কোটি টাকার যোগ্য। যে কটা প্লেয়ার আছে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে, তাদের কোনো দিকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না। তারা নাম্বার 1 রিটেনশন করতে হবে জাসপ্রীত বুমরাহকে, যেটা রিপোর্ট আসে। সূর্যকুমার যাদবও নাম্বার 1 রিটেনশনের যোগ্য, রোহিত শর্মাও নাম্বার 1-এ রিটেনশনের যোগ্য, হার্দিক পান্ডেও কিন্তু নাম্বার 1 রিটেনশনের যোগ্য। রিপোর্ট অনুযায়ী তারা যে প্লেয়ারটাকে নাম্বার 1 রিটেনশনে রিটার্ন করতে পারে 18 কোটি টাকা দিয়ে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ। এই জাসপ্রীত বুমরাহকে 100% তারা রিটার্ন করবে। নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদব কিন্তু তার ক্যাপ্টেন্সি দিতে চলেছে, অ্যাজ ক্যাপ্টেন্সি হিসেবে কিন্তু তারা রিটার্ন করবে নাম্বার 2 পজিশনে 14 কোটি টাকার ব্র্যাকেটে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে 11 কোটি টাকার ব্র্যাকেটে, সেটা হচ্ছে তিলক বর্মা। এই তিলক বর্মাকে তারা কিন্তু 11 কোটি টাকা স্লটে কিন্তু রিটার্ন করতে চলেছে। আর নাম্বার 4 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে রোহিত শর্মা। অর্থাৎ আবার কিন্তু তারা 18 কোটি টাকা, হয় রোহিত শর্মা নাহলে হার্দিক পান্ডে, এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু নাম্বার 4 অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করতে চলেছে। তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু রোহিত শর্মাকে কিন্তু রিটার্ন করবে আর হার্দিক পান্ডেকে কিন্তু রিলিজ করে তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। আর একটা প্লেয়ার যে আনক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে সেটা হচ্ছে নাহেল বাদরা হতে পারে। তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে মুম্বাই ইন্ডিয়ান্স, আমার নাম মনে পড়ছে না, তবে নেহাল বাদরাকে তারা কিন্তু 100% কিন্তু বিষ্ণু বিনোদ আছে, নেহাল বাদরা আছে। তারপরে আর একটা যে ফাস্ট বলার আছে
নামটা ঠিক মনে পড়ছে না, এই 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু আনক্যাপ রুলসে কিন্তু তারা রিটার্ন করবে। তবে রিপোর্ট অনুযায়ী নেহাল বাদেরা কিন্তু আনক্যাপ প্লেয়ার্সে কিন্তু তারা রিটার্ন করবে। তো এই 5টা প্লেয়ারকে তারা একমাত্র সব থেকে বেশি কিন্তু রিটেনশানে এবছরে কিন্তু রিটার্ন করবে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাই কিন্তু প্রত্যেকটা রিটেনশান কিন্তু কমপ্লিট করবে, কারণ তাদের সব প্লেয়ারই কিন্তু নাম্বার ওয়ান জাসপ্রীত বুমরা, নাম্বার 2 সূর্যা কুমার ক্যাপ্টেন্সি হিসেবে রিটার্ন করবে, নাম্বার 3 যে প্লেয়ারটা সেটা হচ্ছে তিলক বর্মা, আর নাম্বার 4 যে প্লেয়ারটা সেটা হচ্ছে রোহিত শর্মা, আর নাহলে কিন্তু সূর্যা কুমার। এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু তারা 18 কোটি টাকার ব্র্যাকেটে রিটার্ন করবে। যে প্লেয়ারটা রিলিজ হবে তার উপরে কিন্তু তারা RTM কার্ড বা তারা রিলিজ করতে চলেছে। আর নাম্বার 5 যে প্লেয়ারটার উপরে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে আনক্যাপ প্লেয়ার, যেটা হচ্ছে তার নাম হচ্ছে নেহাল বাদেরা। এই কটা প্লেয়ার বা আর একটা প্লেয়ার যদি তারা রিটার্ন করতে যায় সেটা টিম ডেবিট হতে পারে, ওভারসিজ প্লেয়ার, ঠিক আছে। তো এই কটা প্লেয়ার কিন্তু 100% কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কনফার্ম কিন্তু রিটার্ন বা RTM কার্ড ইউজ করতে চলেছে রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। মেবি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 14 কোটি টাকা দিয়ে যে 5 নম্বর রিটেনশান, সেই রিটেনশানে কোনো প্লেয়ারকে রিটার্ন না করে তার উপরে মেগা অকশন রিলিজ করে তার উপরে রাইট টু ম্যাচ কার্ডও ইউজ করতে পারে, ঠিক আছে। তো এই কটা আপডেটার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এই প্লেয়ারগুলোকে রিটার্ন করবে, এই প্লেয়ারের উপরে RTM কার্ড ইউজ করতে চলেছে। এবার আলোচনা করবো সানরাইজ হায়দ্রাবাদ, অর্থাৎ কাবিয়া মারানের যে টিমটা আছে, যে কাবিয়া মারান যে BCCIর সঙ্গে যে মিটিংটা হয়েছিল, সেই BCCIর মিটিংয়ে কিন্তু কাবিয়া মারান একটা কথাই বলেছিল ওনার, যে আমাদের মানে ফরেন প্লেয়ার আর ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে কোনো ব্র্যাকেট থাকবে না। অর্থাৎ যে কোনো ফ্র্যাঞ্চাইজ যদি ইন্ডিয়ান প্লেয়ার বেশি রিটার্ন করতে চায় তাকে বেশি রিটার্ন করতে পারবে, যদি কোনো ফ্র্যাঞ্চাইজ যায় বেশি ওভারসিজ প্লেয়ার অর্থাৎ ফরেন প্লেয়ার রিটার্ন করবে, সেই ফ্র্যাঞ্চাইজ ওভারসিজ প্লেয়ার রিটার্ন করে, কোনো ব্র্যাকেট থাকবে না। সেটাই কিন্তু BCCI কিন্তু সেই শর্তটাই কিন্তু মেনে নিয়েছে। তো রিপোর্ট অনুযায়ী সানরাইজ কিন্তু 3টে ওভারসিজ প্লেয়ার রিটার্ন করবে। নাম্বার 1 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে প্যাট কামিন্স। হ্যাঁ বন্ধুরা, এই প্যাট কামিন্সকে কিন্তু তারা কিন্তু 18 কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করতে চলেছে। প্রথম রিটেনশানে কিন্তু প্যাট কামিন্সকে রিটার্ন করবে। আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে হেনরি ক্লাসন, ট্রেভিস হেড। নাম্বার 2 রিটেনশান কিন্তু ট্রেভিস হেডকে 100% কিন্তু রিটার্ন করতে চলেছে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে হেনরি ক্লাসন। এই 3টে প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। একটা নাম্বার 1 প্যাট কামিন্স, নাম্বার 2 ট্রেভিস হেড, আর নাম্বার 3 হচ্ছে হেনরি ক্লাসন। এই 3টে প্লেয়ার 100% কিন্তু তারা রিটার্ন করবে। আর নাম্বার 4 এই জায়গায় কিন্তু তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। যদি অভিষেক শর্মাকে যদি নাম্বার 4-এ যদি রিটার্ন করতে হয় তাহলে কিন্তু তাই কিন্তু 18 কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করতে হবে, কারণ অভিষেক শর্মা কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিন্তু সে কিন্তু ক্যাপ হয়ে গিয়েছে, সে কিন্তু ডেবিউ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওই জন্য তাই কিন্তু ম্যাক্সিমাম 18 কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে। তবে রিপোর্ট অনুযায়ী যদি তারা অভিষেক শর্মাকে যদি নাম্বার 3 পজিশনে রিটার্ন করতে চায় তাহলে কিন্তু অভিষেক শর্মা সোজাসুজি কিন্তু বলে দেবে যে আমি মেগা অকশনে আসতে চাই। কারণ দেখো, অভিষেক শর্মা যা এখন ব্র্যান্ড ভ্যালু, যাকে নিয়ে এত চর্চা, দেখেছিলাম যে নেক্সট সিজন ট্রেভিস হেডের সঙ্গে যে অভিষেক শর্মা কেমন পাওয়ার প্লেতে রান করেছিল। তো অভিষেক শর্মাকে নিয়ে কিন্তু প্রচুর চর্চা আছে। তো যদি তাকে 3 নম্বর রিটেনশন অভিষেক শর্মাকে রিটার্ন করতে চায় তাহলে কিন্তু কোনোদিনই সানরাইজ হায়দ্রাবাদে সে কিন্তু কন্টিনিউ করে না, মেগা অকশনে নাম দেবে। আর মেগা অকশনে যদি একবার অভিষেক শর্মা নাম দেয় তাহলে কিন্তু চোখ বন্ধ করে তার উপরে 16 থেকে 17 কোটি টাকা কিন্তু বিড হবে রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তাদের নিয়ে প্রবলেম। রিপোর্ট অনুযায়ী যদি হেনরি ক্লাসনকে যদি তারা মানাতে পারে, অর্থাৎ নাম্বার 3 যদি হেনরি ক্লাসনকে এটা বলে যে তুমি নাম্বার 3 পজিশনে রিটার্ন হও, ঠিক আছে, তাহলে কিন্তু আর অভিষেক শর্মাকে যদি তারা নাম্বার 4 অর্থাৎ 18 কোটি টাকা যদি অভিষেক শর্মাকে রিটার্ন করে তাহলেই কিন্তু অভিষেক শর্মা থাকবে। তো এই কটা বড় আপডেট ছিল যে হায়দ্রাবাদ যে 4টে প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে প্যাট কামিন্স, আর হচ্ছে ট্রেভিস হেড, হেনরি ক্লাসন, আর হচ্ছে অভিষেক শর্মা। আত্রা যে প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার্স হিসেবে তারা রিটার্ন করতে চলেছে আনক্যাপ রুলসে, সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে নীতিশ রেড্ডি। যদি নীতিশ রেড্ডি এই বাংলাদেশ সিরিজে যদি ডেবিউ না হয় তবে ম্যাক্সিমাম হয়তো মেবি নীতিশ রেড্ডি হয়তো ডেবিউ নাও করতে পারে। যদি ডেবিউ না করে তাই কিন্তু আনক্যাপ প্লেয়ার্সকে কিন্তু 100% রিটার্ন করবে, অর্থাৎ 4 কোটি টাকা স্লটে কিন্তু রিটার্ন করতে পারবে। আর যদি ডেবিউ হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে, তারপরে তাদের আরও স্কোয়াডে প্লেয়ার আছে, মায়াঙ্ক মার্কান্ডেকে তারা রিটার্ন করতে পারে 4 কোটি টাকা, কারণ স্পিনার প্লেয়ার আছে, ঠিক আছে। তো এই কটা বড় আপডেট ছিল হায়দ্রাবাদকে নিয়ে, যে হায়দ্রাবাদ এই কটা প্লেয়ারের উপরে। আর তারা কিন্তু যে একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে অকশনে, সেটা হচ্ছে তোমার যে প্লেয়ারটা আছে ওদের মার্ক ইয়ানসন, ফরেন প্লেয়ার,
ওয়ানিন্দু হাসানাঙ্গা, তারপরে ভুবনেশ্বর কুমার, টি নাটরাজন, এই 4টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু কনফার্ম কিন্তু RTM কার্ড ইউজ করবে। নাম্বার 4টে যে প্লেয়ার তারা রিটেন করতে, যে নাম্বার 1 কিন্তু প্যাট কামিন্স, তাদের ক্যাপ্টেন কন্টিনিউ করবে। যে প্যাট কামিন্সের আন্ডারে তারা ফাইনাল আপ খেলেছে সেই প্যাট কামিন্সকে কিন্তু কোনোদিন রিলিজ করবে না। প্যাট কামিন্সকে কিন্তু তারা রিটেন করবে নাম্বার 1, নাম্বার 2 কিন্তু ট্রেভিস হেড, নাম্বার 3 কিন্তু নিকোলাসন, নাম্বার 4 কিন্তু অভিষেক শর্মা। আর আনক্যাপ প্লেয়ার্স হিসেবে তারা কিন্তু ম্যাক মার্কান্ডে কিন্তু রিটেন করতে পারে, ঠিক আছে। তো এই কটা বড় আপডেট ছিল। আর যদি নীতিশ রেড্ডি যদি আনক্যাপ মানে ডেবিউ না করে বাংলাদেশ সিরিজে T20 সিরিজে, তাহলে কিন্তু তাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে 4 কোটি টাকা কিন্তু 100% কনফার্ম রিটার্ন করবে। নীতিশ রেড্ডি যদি মেগা অপশানে যায়, যদি ক্যাপ হয়ে যায়, তার উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, ঠিক আছে। এই কটা বড় আপডেট ছিল। এবার আলোচনা করব চেন্নাই সুপার কিংস অর্থাৎ থালাফার রিজন। আমরা সবাই ইতিমধ্যে জানি যে BCCI কিন্তু চেন্নাই সুপার কিংস অর্থাৎ ধোনি যাতে খেলতে পারে সেই নিয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। অর্থাৎ ধোনির জন্য কিন্তু একটা স্পেশাল রুলস কিন্তু BCCI কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। সেটা হচ্ছে যদি কোনো প্লেয়ার 5 বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেয় বা অবসর নেয়, তাহলে তাকে কিন্তু আনক্যাপ প্লেয়ার্স অর্থাৎ 4 কোটি টাকার মধ্যে রিটার্ন করতে পারবে। আমি কিন্তু তোমাদের 20 দিন আগে একটা ভিডিওয় বলেছিলাম যে ধোনি একমাত্র একটা শর্তেই খেলবে, যদি CSK তাকে 4 থেকে 6 কোটি টাকা ব্র্যাকেটে রিটার্ন করতে পারে। তো সেটাই হয়েছে, কারণ ধোনি মানে ব্রান্ড। IPL-এ ধোনি মানে সব কিছু। BCCIও চাক যে ধোনি খেলুক IPL, যত বছর ইচ্ছা তত বছর ধোনি খেলুক। ধোনির জন্যই কিন্তু এই রুলটা কিন্তু কন্টিনিউ করেছে। তো রিপোর্ট অনুযায়ী ধোনি কিন্তু নেক্সট সিজন খেলছে, ঠিক আছে। যারা ধোনির ফ্যান আছে তাদের গুড নিউজ, ধোনি কিন্তু কন্টিনিউ করে 2025 IPL। তো চেন্নাই সুপার কিংস যে রিটেনশানে তারা প্রথম রিটেনশানে রিটেন করতে চলে যে প্লেয়ারটা, সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। এই ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু তারা 18 কোটি টাকা অর্থাৎ প্রথম রিটেনশানে কিন্তু 100% কিন্তু রিটেন করবে। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গেই কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু কন্টিনিউ করবে। নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটেন করবে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। এই রবীন্দ্র জাদেজাকেও কিন্তু 100% কিন্তু তারা রিটার্ন করবে। নাম্বার 2 স্লটে কিন্তু 14 কোটি টাকা দিয়ে কিন্তু এইবার এই জায়গাটায় টুইস্ট হতে পারে, কারণ অলরেডি কিন্তু রবীন্দ্র জাদেজা সে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। অলরেডি তার এক্স ফ্যাক্টর, ঠিক আছে। তো রবীন্দ্র জাদেজা সেইভাবে সে কিন্তু খেলতে পারছে না। তো CSK ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রচুর চিন্তায় আছে, প্রচুর টেনশনে আছে KKR আর CSK কোন প্লেয়ারকে তারা রিটার্ন করে। কারণ রবীন্দ্র জাদেজাকে তারা যদি রিটার্ন করে তাহলে কিন্তু তাকে 14 কোটি টাকা বা 11 কোটি টাকা। আর রবীন্দ্র জাদেজা সে কি 11 কোটি টাকায় কোনোদিন রিটার্ন হবে? রবীন্দ্র জাদেজা কোনোদিন 11 কোটি টাকা রিটার্ন হবে না। যদি তাকে 11 কোটি টাকা স্লটে রিটার্ন করতে চায়, তাহলে কিন্তু রবীন্দ্র জাদেজা সে কিন্তু মেগা অকশনে আসবে। 2022 সালে ফার্স্ট রিটেনশন কিন্তু রবীন্দ্র জাদেজাকে করেছিল অর্থাৎ 16 কোটি টাকায়। আর এবছরে যে T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, যে খেলেছে রবীন্দ্র জাদেজা, সেই প্লেয়ার কি 11 কোটি টাকার মধ্যে রিটার্ন হবে না। তো যদি CSK তাকে 14 কোটি টাকার মধ্যে রিটার্ন করে তাহলেই কিন্তু কন্টিনিউ করবে। এটা নিয়ে কিন্তু CSK-কে কিন্তু মানে মাথা ঘামাতে হবে, ঠিক আছে। তবে এখন যেটা রিপোর্ট আসছে যে তারা নাম্বার 1 ঋতুরাজ গায়কোয়াড়, নাম্বার 2 রবীন্দ্র জাদেজা, আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে মাতিসা পাতিরানা। এই মাতিসা পাতিরানাকে তারা কিন্তু 100% রিটার্ন করে নিয়েছে অলরেডি। তাদের ম্যানেজারের সঙ্গে কিন্তু কথাবার্তা হয়ে গিয়েছে মাতিসা পাতিরানা। 11 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু মাতিসা পাতিরানাকে কিন্তু রিটার্ন করবে। তারা যে প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করবে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। বলতেও কেমন লাগছে, তবুও কিছু করার নেই। মহেন্দ্র সিং ধোনি কিন্তু আনক্যাপ প্লেয়ার্সে কিন্তু রিটার্ন হবে তারা যদি চায়। আর যে প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে অর্থাৎ সেটা হচ্ছে শিবম ডুবে। দেখো শিবম ডুবেকে যদি রিটার্ন করতে চায় তাহলে কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু রিলিজ করতে হতে পারে বা মাতিসা পাতিরানাকে কিন্তু রিলিজ করতে হতে পারে। তারা কিন্তু কোনোদিনই ভুল করবে না। যদি মাতিসা পাতিরানা ভাই একবার যদি মেগা অকশন আসে না, তা আমি লিখে দিচ্ছি 100% যে দুটো টিম পাগলের মতন ছুটবে, সেটা হচ্ছে KKR আর মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ KKR কেন বলছি, KKR-এর যে মেন্টর ডিজে ব্রাভো, সেই ডিজে ব্রাভোই কিন্তু এই মাতিসা পাতিরানাকে কিন্তু গাইড করে গ্রুম করে তৈরি করেছে। আর মাতিসা পাতিরানায় কিন্তু এই ডিজে ব্রাভো KKR-এ আসায় কিন্তু সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে কিন্তু মাতিসা পাতিরানা। তো আমি এখনও বলে দিচ্ছি যদি একবার আসে অকশনে, KKR কিন্তু তার পিছনে 16-17 কোটি টাকা কিন্তু বিট করবে। 100% সোর্স থেকে যে রিপোর্টটা আসে। তো এই ভুল CSK কোনোদিন করবে না। যেন শিবম ডুবেকে কিন্তু তারা রিলিজ করে তার উপরে কিন্তু আরামসে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। কারণ শিবম ডুবে হার্ডলি যদি তার উপরে বেস্ট প্রাইস, এটা কিন্তু হয় মিনি অকশন না, মেগা অকশন। মেগা অকশানে ম্যাক্সিমাম 14-15 কোটি টাকার উপরে কিন্তু কোনো প্লেয়ার কিন্তু
সেল আউট হবে না। একমাত্র রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরা এই সব বড় প্লেয়ার 25 কোটি টাকার উপরে যাবে, 20-25 কোটি টাকা বিক্রি হবে। আর তা নাহলে কোনো প্লেয়ারই কিন্তু 14 নিচেই কিন্তু 2022 সালে একমাত্র সব থেকে হাইস্ট বিট হয়েছিল ঈশান কিষান 16 কোটি টাকা। তারপরে চালের মতন প্লেয়ার 6 কোটি টাকা। ডেভিড ওয়ার্নার সেই সময় মানে কেমন ওপেনার করেছিল সেটা সবাই জানে, সেই ডেভিড ওয়ার্নারের মাত্র 6 কোটি টাকায় বিক্রি হয়েছিল। তো ভাই এটা কিন্তু মেগা অকশন, এটা মিনি অকশন না যে প্লেয়ারের মূল্য 10 কোটি তার 20 কোটি টাকায় নেয় ফ্র্যাঞ্চাইজ, সেটা কিন্তু তা না। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু 24টা প্লেয়ার কিন্তু বিল্ড করতে হবে স্কোয়াডে, তাদের কিন্তু সেই দিকে কিন্তু মাথা থাকে, ভেবে চিনতে কিন্তু প্লেয়ারের উপরে তারা বিট করে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু এই শিবম ডুবেকে কিন্তু রিলিজ করে তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর শিবম ডুবে কিন্তু মানে কি 100% কিন্তু 10-11 কোটি টাকার মধ্যে আবার বাইব্যাক বা 14 কোটি টাকার মধ্যে কিন্তু তারা কিন্তু বাইব্যাক করতে পারবে। আর যে টাকাগুলো বেঁচে যাবে তারা কিন্তু অন্য প্লেয়ারের উপরে রিটার্ন করবে। মেগা অকশন মানে ভাই যত টাকা তুমি সেভ করতে পারো তাহলেই কিন্তু তুমি একটা ভালো স্কোয়াড কিন্তু বিল্ড করতে পারবে। তুমি উল্টো পাল্টা প্লেয়ারের উপরে 18-20 কোটি টাকা খরচ করলে কিন্তু তুমি ভালো স্কোয়াড কিন্তু বিল্ড করতে পারবে না। তুমি যদি একটা ভালো বড় প্লেয়ার নাও আর সব যদি ওই সেই আনক্যাপ মানে কি বলবো ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার, তাদের বেস্ট প্রাইস 20 লাখ 1 কোটি এরকম প্লেয়ার নিয়ে যদি তুমি স্কোয়াড যদি ফুল করো তাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না। ওই জন্য কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ যাবে যে একটা রেঞ্জের মধ্যে কিন্তু প্যাটেলটা বিল্ড করতে বা মানে টার্গেট করতে। তো রিপোর্ট অনুযায়ী শিবম ডুবে কিন্তু তারা রিলিজ করে তার উপরে রাইট ম্যাচ কার্ড ইউজ করবে। আর তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে রিটার্ন করবে। আর যে 3টে ক্যাপ প্লেয়ার রিটার্ন করবে, নাম্বার 1 ঋতুরাজ গায়কোয়াড়, নাম্বার 2 রবীন্দ্র জাদেজা, নাম্বার 3 আছে মাতিসা পাতিরানা। তো সিএসকে নিয়ে ক্লিয়ার, সিএসকে কিন্তু এই প্লেয়ারগুলোকে রিটার্ন করবে আর আরটিএম কার্ড ইউজ করে মেগা অকশনে। আর সিএসকে কিন্তু এবছরে কিন্তু একটা বড় প্লেয়ারের উপরে টার্গেট করতে চলেছে, সেটা হচ্ছে রবিচন্দ্র আশ্বিন আর মোহাম্মদ শামি। এই মোহাম্মদ শামিকে শুধু সিএসকে কিন্তু টার্গেট করবে না, রিপোর্ট অনুযায়ী কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু মোহাম্মদ শামিকে নেওয়ার কিন্তু প্রচুর ইন্টারেস্টিং দেখেছে, প্রচুর। আমি তাদের মানে তাদের অফিসিয়াল যারা থাকে তাদের সঙ্গে যে কথা বলে যেটা জানতে পারলাম যে কেকেআর কিন্তু মোহাম্মদ শামি যদি একবার গুজরাট টাইটান্স রিলিজ করে পাগলের মতন তার উপরে কিন্তু বিট করবে কেকেআর, পাগলের মতন। আর মোহাম্মদ শামি কিন্তু প্রথম বছরে কিন্তু কেকেআরই হয়ে কিন্তু খেলেছিল, ঠিক আছে। এবার আলোচনা করবো যে টিম লাস্ট অর্থাৎ 2000 যে নেক্সট সিজন চ্যাম্পিয়ন সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ কেকেআর কোন প্লেয়ারগুলোকে রিটার্ন করতে চলেছে, কোন প্লেয়ারকে তারা আরটিএম কার্ড ইউজ করবে আর কোন প্লেয়ার তারা বড় প্লেয়ার তারা রিলিজ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী কেকেআর যে সিও ভেঙ্কি মাইসোর তাকে একটা কথা কারণে সে কিন্তু একদিন একটা ইন্টারভিউতে প্রকাশ করেছিল যে প্রত্যেকটা প্লেয়ারকে রিলিজ বিসিসি এরকম কোনো রুল দেয় যে প্রত্যেকটা প্লেয়ার রিলিজ করতে হবে 8টা আরটিএম কার্ড বা 7টা আরটিএম কার্ড দেয়, ঠিক আছে। তো যে সিও ভেঙ্কি মাইসোর সে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু রিলিজ করে তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। ভেঙ্কি মাইসোর কিন্তু এটা কিন্তু 2018 সালেও করেছিল, যে সময় 5টা প্লেয়ার রিটার্ন করতে দিয়েছিল বিসিসিআই। সেই সময় কিন্তু 2018 সালে শুধুমাত্র রাসেল আর নারিনকে কিন্তু রিটার্ন করে 3টে প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়ে 3টে প্লেয়ারের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করেছিল, সেটা হচ্ছে সিও। তবে এবার কিন্তু আরটিএম কার্ডের রুলসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এ নিয়ে কিন্তু ভিডিও করছি, শর্ট ভিডিও, যে আমি তাও একবার এক্সাম্পল বোঝাই। যদি কোনো প্লেয়ার অর্থাৎ মোহাম্মদ শামিকে দিয়ে এক্সাম্পল বোঝায়, ধরো মোহাম্মদ শামিকে গুজরাট টাইটান্স রিলিজ করলো, ঠিক আছে, কেকেআর আর আরসিবি তার উপরে বিট করলো, ফাইনাল বিট করলো কেকেআর 12 কোটি টাকা, ঠিক আছে। তখন কিন্তু গুজরাট টাইটানকে একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি মোহাম্মদ শামিকে নিতে কি ইন্টারেস্টিং। যদি গুজরাট টাইটান তখন যদি বলে হ্যাঁ আমি ইন্টারেস্টিং আছি মোহাম্মদ শামির উপরে, তাহলে কিন্তু তখন কিন্তু গুজরাট টাইটান একটা আরটিএম কার্ড থাকবে, এরকম একটা আরটিএম কার্ড বলে থাকবে, এরকম আরটিএম কার্ড কিন্তু ইউজ করে কিন্তু গুজরাট টাইটানের কাছে তবুও কিন্তু যাবে না। আগে যে নিয়মটা ছিল, যদি কোনো প্লেয়ার ফাইনাল বিট করে তাদের যে দলের যে প্লেয়ারটা ছিল মোহাম্মদ শামি অর্থাৎ গুজরাট টাইটান যদি আরটিএম কার্ড ইউজ করতো তাহলে কিন্তু তার দলে চলে আসতো। কিন্তু এবারে কিন্তু নিয়মটা চেঞ্জ, অর্থাৎ 10-12 কোটি টাকা ফাইনাল বিট করার পরে যে গুজরাট টাইটান যে আরটিএম কার্ড ইউজ করেছে তাতেও কিন্তু যেতে পারবে না। আবার একবার কেকেআরকে জিজ্ঞেস করবে যে তুমি কি আর মোহাম্মদ শামির উপরে কিন্তু ইনভেস্ট করতে চাও। তখন যদি কেকেআর বলে ঠিক আছে আমি ফাইনাল বিট একবারই সুযোগ দেবে, ফাইনাল বিট 14 কোটি টাকা, ঠিক আছে, তখন কিন্তু আবার গুজরাট টাইটানকে জিজ্ঞাসা করবে যে তুমি কি এই 14 কোটি টাকা নিতে চাও। তখন যদি গুজরাট টাইটান বলে যে না
আমি আর নিতে চাই না, তখন কিন্তু মোহাম্মদ শামি কিন্তু কেকেআরে চলে আসবে। এবার কিন্তু এই রাইট টু ম্যাচ কার্ডকে নিয়ে কিন্তু বিসিসিআই খুব মাস্টার প্ল্যান করেছে, ওই জন্য ভেবে চিন্তে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে হয়েছে। ওই জন্য কিন্তু ভেঙ্কি মাইসোর কিন্তু সে কিন্তু 3 থেকে 4টে প্লেয়ার কিন্তু রিস্ক নিতে চায় না, ওই জন্য কিন্তু রিটার্ন করবে যেটা রিপোর্ট অনুযায়ী। আর যদি এই নিয়মটা তাদের আরটিএম যেটা আগে ছিল সেটা থাকলে কিন্তু ভেঙ্কি মাইসোর কিন্তু একটা প্লেয়ারকে হয়তো রিটার্ন করে সব প্লেয়ার কিন্তু রিলিজ করতো, সব কিন্তু আরটিএম কার্ড ইউজ করতো। রিপোর্ট অনুযায়ী কেকেআর যে 3টে প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ রিটার্ন করবে, নাম্বার 1 হয় রাসেল নাই নারিনকে তারা 18 কোটি টাকা দিয়ে রিটার্ন করবে। আর নাম্বার 2 রাসেল আর নারিন, হয় 1 নম্বরে নারিন আর 2 নম্বরে রাসেল, ঠিক আছে, রিটার্ন হবে। আর নাম্বার 3 পজিশনে যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, নাম্বার 1 আন্দ্রে রাসেল, নাম্বার 2 সুনীল নারিন, আর নাম্বার 3 আছে রিঙ্কু সিং। হয়তো রিঙ্কু সিংকেও তারা নাম্বার 1 রিটেনশন করতে পারে 18 কোটি টাকা দিয়ে, কারণ রিঙ্কু সিং কিন্তু এত বছর ধরে মাত্র 55 লাখ টাকায় খেলছে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু রিঙ্কু সিংকেও কিন্তু ফার্স্ট রিটেনশন করতে পারে, যেটা বড় আপডেট, ঠিক আছে। আর সুনীল নারিন আর রাসেলকে কেকেআর যেটাই বলবে, যদি কেকেআর রাসেলকে 4 কোটি টাকায় খেলতে পারে তাহলে রাসেল খেলবে, নারিনকে যদি 5 কোটি টাকায় খেলতে পারে তাহলে কিন্তু 5 কোটি টাকা খেলবে, কারণ রাসেল আর নারিন কেকেআরের প্রতি একটা লয়ালিটিটা অন্যরকম, ঠিক আছে, যা বলবে তাই শুনবে। রিপোর্ট অনুযায়ী এই 3টে প্লেয়ারকে কিন্তু 100% কিন্তু অকশনের আগে তারা রিটার্ন করবে। আচ্ছা, রিঙ্কু সিং, নারিন আর রাসেল কনফার্ম আপডেট এটা, ঠিক আছে, তারা এই 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করবে। আর কিন্তু যে একটা আনক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে সেটা হচ্ছে রামানদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, এই রামানদীপ সিংকে তারা কিন্তু 100% কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করবে। যদি হর্ষিত রানা, এই যে বাংলাদেশ টি20 যে সিরিজ আছে সেই সিরিজে কিন্তু হর্ষিত রানার কিন্তু নাম আছে, তো হর্ষিত রানা যদি এই সিরিজে যদি এই বাংলাদেশ সিরিজে যদি ডেবিউ না করে তাহলে কিন্তু কেকেআর কিন্তু চোখ বন্ধ করে কিন্তু হর্ষিত রানাকে কিন্তু আনক্যাপ প্লেয়ার 4 কোটি টাকা কিন্তু রিটার্ন করবে, এটা রিপোর্ট। আর যদি হর্ষিত রানা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেবিউ হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ সিরিজ যদি খেলে তাহলে কিন্তু সে কিন্তু ক্যাপ প্লেয়ার হয়ে যাবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম তাকে 11, 14, 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করতে হবে। তো রিপোর্ট অনুযায়ী কেকেআর কিন্তু তাই কিন্তু রিলিজ করে কিন্তু তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। তবে 100% কিন্তু কেকেআর কিন্তু হর্ষিত রানার উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে যদি সে ডেবিউ হয়ে যায়, ক্যাপ প্লেয়ার হয়ে যায়। তো এই কটা প্লেয়ার আপাতত কিন্তু কেকেআর কিন্তু রিটার্ন করবে। শ্রেয়াস আয়ারকে বন্ধুরা বড় আপডেট, শ্রেয়াস আয়ার যে তাদের যে উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে কিন্তু কেকেআর কিন্তু রিলিজ করতে চলেছে। তোমরা আমাকে অনেক প্রশ্ন করতে পারে যে শ্রেয়াস আয়ার তো একটা উইনিং ক্যাপ্টেন, কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে, তাকে কেন রিলিজ করবে? এটাই হচ্ছে টুইস্ট। হ্যাঁ বন্ধুরা, দেখো শ্রেয়াস আয়ার সে কিন্তু যে দুলীপ ট্রফি টুর্নামেন্ট যে লিগ হয়েছে তাতেও কিন্তু ফ্লপ হয়েছে, একটা আধা ম্যাচ সব ম্যাচে ফ্লপ। সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে চান্স পাচ্ছে না, তাই কিন্তু ড্রপ করা হয়েছে, না টেস্ট ক্রিকেটে চান্স পাচ্ছে, না টোয়েন্টি ফরম্যাটে চান্স পাচ্ছে, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে আছে। সে কিন্তু এখন কিন্তু ব্যাটিং কিন্তু তারা কিন্তু রানই পাচ্ছে না ব্যাটিং অর্ডারে, মেন যে ফাইনাল কথা। ওই জন্য কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু কেকেআর কিন্তু রিলিজ করতে চলেছে, অর্থাৎ রিলিজ করে কিন্তু তার উপরে আরটিএম কার্ড ইউজ করবে। দেখো শ্রেয়াস আয়ারকে কিন্তু রিটার্ন করলে হয় রিঙ্কু সিংকে আরটিএম কার্ড ইউজ করতে হবে, ধরো নাম্বার 3-তে শ্রেয়াস আয়ারকে রিটার্ন করলো, রিঙ্কু সিং 18 কোটি টাকায় কি তার রিঙ্কু সিংকে রিটার্ন করবেন না, কেকেআর কিন্তু ম্যাক্সিমাম 3টে প্লেয়ার কিন্তু রিটার্ন করবে, যেটা রিপোর্ট, ঠিক আছে। রিপোর্ট অনুযায়ী তারা রাসেল, নারিন আর রিঙ্কু, শ্রেয়াস আয়ারের চেয়ে কিন্তু আমার রিঙ্কু সিংয়ের কিন্তু প্রাইস হাই। যদি শ্রেয়াস আয়ার যদি 10 কোটি টাকায় বিক্রি হয়, রিঙ্কু সিং 16 কোটি টাকায় বিক্রি হবে, কারণ রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ারকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের দরকার। একটা ফিনিশার ব্যাটসম্যানের যতটা মূল্য হয়, ঠিক আছে, একটা মিডিল অর্ডার ওপেনার ব্যাটসম্যানের অতটা মূল্য হয় না, তাও ইন্ডিয়ান রিঙ্কু সিং। ওই জন্য রিঙ্কু সিংকে তারা রিটার্ন করবে, কোনোদিন তারা হাতছাড়া করে রিস্ক নিতে চায় না। শ্রেয়াস আয়ারকে রিলিজ করলে হার্ডলি বেশি ফ্র্যাঞ্চাইজ কিন্তু শ্রেয়াস আয়ারের উপরে বিট করবে না, শ্রেয়াস আয়ারের প্রতি ইন্টারেস্টিং নেই, কারণ সে কিন্তু রান পাচ্ছে না, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ড্রপ, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু 1 থেকে 2টো টিম হয়তো তার উপরে যেতে পারে। তো শ্রেয়াস আয়ার হয়তো মেগা অপশন আসলে হার্ডলি 10 থেকে 11 কোটি টাকা। নেক্সট সিজন 2022 সালে যখন শ্রেয়াস আয়ারকে কেকেআর কিনেছিল তখন তো শ্রেয়াস আয়ার ভালো ফর্মে ছিল, তখন শ্রেয়াস আয়ার 12 কোটি টাকায় বিক্রি হয়েছিল। আর এখন তো সে তার 50%ও নেই, সে রান পাচ্ছে না, ড্রপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তো শ্রেয়াস আয়ার যদি অপশন আসে 10 কোটি টাকায় কিন্তু আরামসে কেকেআর পেয়ে যাবে, তাহলে কিন্তু কেকেআর কিন্তু যে 18 কোটি টাকা যে স্লট 8 কোটি টাকা কিন্তু বাঁচাতে পারবে। রিপোর্ট অনুযায়ী শ্রেয়াস আয়ার
আর এই হার্ষিত রানা, ফিল শর্ট, এই তিনটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ারকে কিন্তু কেকেআর কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে, হার্ষিত রানা আর শ্রেয়াস আয়ার। তো এই কটা বড় আপডেট ছিল কেকেআরকে নিয়ে। তোমরা বুঝতে পেরেছো যে কেকেআর নাম্বার 1 রাসেল, নাম্বার 2 নারিন, নাম্বার 3 রিঙ্কু সিং, আর আনক্যাপ প্লেয়ার হিসেবে হয় হার্ষিত রানা আর নাহলে কিন্তু রামানদীপ সিং। যদি হার্ষিত রানা বাংলাদেশ টি-20 সিরিজে ডেবিউ হয়ে যায় তাহলে কিন্তু তার জায়গায় কিন্তু রামানদীপ সিংকে কিন্তু আনক্যাপ প্লেয়ারে কিন্তু রিটার্ন করবে। আর এই চারটে প্লেয়ারকে 100% মেক অপশানে রিটার্ন করবে। আর যে দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, আর যদি হার্ষিত রানা যদি ডেবিউ হয়ে যায়, বা হ্যাঁ বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা আর বরুণ চক্রবর্তী আর শ্রেয়াস আয়ার, এই তিনটে প্লেয়ারের মধ্যে কিন্তু দুটো প্লেয়ারের উপরে কিন্তু কেকেআর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর কেকেআর সোর্স থেকে যে রিপোর্টটা আসে, কেকেআর কিন্তু ফিল্ড শর্ট কিন্তু ট্র্যাভিস হেডের মতন কিন্তু ব্যাট করছে, সেই ফিল্ড শর্টকে কিন্তু বাইব্যাক করার চেষ্টা করবে, ফিল্ড শর্টের সঙ্গে কিন্তু তারা কিন্তু এখন থেকে কথা বলে রেখে দিয়েছে, যেটা রিপোর্ট ফিল্ড শর্টে কিন্তু তারা বাইব্যাক করবে। কেকেআর কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু বাইব্যাক করবে। কেকেআর যে পুরানো স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোর উপরেই কিন্তু তারা শেষ পর্যন্ত বিট করবে, যেটা রিপোর্ট। আর মোহাম্মদ শামির উপরে, কারণ মিচেল স্টার্ক এবছরে নাম দেবে কোনো গ্যারান্টি নেই, মিচেল স্টার্কের জায়গায় কিন্তু মোহাম্মদ শামিকে তারা টার্গেট করতে চলেছে, যেটা বড় আপডেট, ঠিক আছে। তো এই 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে কিন্তু আমি A to Z তোমাদের সামনে ইনফরমেশান দিলাম যে এই 10টা ফ্র্যাঞ্চাইজ কোন প্লেয়ারকে রিটার্ন করতে চলেছে, কোন প্লেয়ারকে রিলিজ করতে চলেছে, কোন প্লেয়ারগুলোকে উপরে একটা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। A to Z নিয়ে কিন্তু আমি মানে তোমাদেরকে বুঝালাম, ঠিক আছে, বাংলা ভাষায় বুঝালাম। তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোন প্লেয়ারগুলোকে কোন ফ্র্যাঞ্চাইজগুলো রিটার্ন করছে 100%, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজ কিন্তু 3টে প্লেয়ারের উপরে কিন্তু রিটার্ন করবে না, একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স আর হায়দ্রাবাদ, এই দুটো ফ্র্যাঞ্চাইজ ছাড়া কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আর একটা টিম আছে, রাজস্থান রয়্যালসকে নিয়ে আমার বলতে ভুলে গিয়েছিলাম। রাজস্থান রয়্যালস যে 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করবে 100% সোর্স থেকে যে রিপোর্টটা আছে, রাজস্থান রয়্যালস কিন্তু সঞ্জু স্যামসংকে নাম্বার 1 রিটার্ন করবে, নাম্বার 2 রাজস্থানে কিন্তু সহজ রিটার্ন করা, নাম্বার 1 সঞ্জু স্যামসং 18 কোটি, নাম্বার 2 হচ্ছে জাসওয়াল 14 কোটি, আর নাম্বার 3 রিয়ান পারাগ। এই 3টে প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। আর তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু 100% কিন্তু সন্দীপ শর্মার উপরে কিন্তু আনক্যাপ প্লেয়ার রুলস অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সন্দীপ শর্মাকে মাত্র 4 কোটি টাকায় দিতে হবে, কারণ সন্দীপ শর্মা এমনই একটা প্লেয়ার হয়, দেখেছি নেক্সট সিজন তার বলে সুইং, তার ইয়র্কার সঠিক। তো সন্দীপ শর্মাকে তারা কিন্তু আনক্যাপ রুলসে কিন্তু রিটার্ন করতে চলেছে। আর তারা কিন্তু যে দুটো প্লেয়ারের উপরে তারা রিলিজ করে RTM কার্ড ইউজ করবে সেটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে চায়াল আর ট্রেন্ট বোল্ট। এই দুটো প্লেয়ার বা আবেশ খান হতে পারে, ঠিক আছে। এই রকম 2-3টে প্লেয়ারের উপরে, বা জস বাটলারকে কিন্তু এবার কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে না। তারা নাম্বার 1 কিন্তু সঞ্জু স্যামসং, নাম্বার 2 কিন্তু, কারণ যদি সঞ্জু স্যামসং কেন রিটার্ন করবে তার কারণ আছে। যদি রাহুল দ্রাবিড় যদি রাজস্থানের হেড কোচ না হতো তাহলে কিন্তু চোখ বন্ধ করে অন্য কোনো হেড কোচ থাকলে কিন্তু জস বাটলারকে রিটার্ন করতো। যেহেতু রাহুল দ্রাবিড় হেড কোচ রাজস্থানে, সেহেতু কিন্তু এই সঞ্জু স্যামসংকে কিন্তু আনার পিছনে যে প্লেয়ারটার ভূমিকা ছিল, যে কোচটার যে এনেছিল সে হচ্ছে রাহুল দ্রাবিড়। যে সময় রাহুল দ্রাবিড় রাজস্থানের হেড কোচ ছিল সেই সময় কিন্তু এই সঞ্জু স্যামসংকে কিন্তু এনেছিল সেই রাহুল দ্রাবিড়। আর রাহুল দ্রাবিড় কিন্তু তাই কিন্তু গাইড করে এই পজিশন তৈরি করেছে। খুব ফেভারিট প্লেয়ার কিন্তু সঞ্জু স্যামসং রাহুল দ্রাবিড়। ওই জন্য রাহুল দ্রাবিড় কিন্তু কোনোদিন তাকে রিলিজ করবে না, তাকে মেগা অকশনে আসতে দেবে না। রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টটা আসে বড় সোর্স থেকে, যে তারা 1 নম্বরে সঞ্জু স্যামসং, নাম্বার 2 জাসওয়ালকে কোনো দিনই বা রিলিজ করবে না, আর নাম্বার 3 আছে রিয়ান পারাগ। আর দুটো প্লেয়ারের উপরে RTM কার্ড ইউজ করতে পারে, সেটা জস বাটলার হতে পারে, সেটা ইউজি চায়াল হতে পারে, বা ট্রেন্ট বোল্ট। এই 3টে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ারকে কিন্তু 100% RTM কার্ড ইউজ করবে। আর যে প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার হিসেবে 4 কোটি টাকা যে প্লেয়ারের উপরে তারা রিটার্ন করতে চলেছে মেগা অপশানে নাকি, সেটা হচ্ছে সন্দীপ শর্মা। তো রাজস্থানে ক্লিয়ার। তো এই 10টা বড় IPL যে 10টা ফ্র্যাঞ্চাইজকে নিয়ে আমি A to Z কোন প্লেয়ার রিটার্ন করবে, কোন প্লেয়ারের উপরে RTM কার্ড ইউজ করবে, সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের ফুল আলোচনা করলাম, ঠিক আছে। তো প্লিজ তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা রিকোয়েস্ট, যারা তোমাদের যেসব বন্ধুরা থাকে যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট নিয়ে চর্চা করে, তাদের কাছে প্লিজ ভিডিওটা শেয়ার করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজ এই পর্যন্ত, বাই।